বন্ধুরা, এটি উত্তরাখণ্ডের হরিদ্বারের গল্প। গঙ্গার তীরে গড়ে ওঠা এক শান্ত পাড়ায় একটি পরিবার থাকত। বাইরে থেকে দেখলে সব কিছু স্বাভাবিকই মনে হতো, কিন্তু সেই বাড়ির দেওয়ালের ভেতরে প্রতিদিনই এক অদৃশ্য উত্তেজনা জমে উঠছিল। এই বাড়ির কর্ত্রী ছিলেন শান্তি দেবী। তার বয়স হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে পড়েছে, আর গত কয়েক মাস ধরে কাশি তাকে খুব কষ্ট দিচ্ছিল। তার দুই ছেলে ছিল। বড় ছেলে অমিত, যে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত, আর ছোট ছেলে সমীর, যার শহরে ছোট্ট একটা দোকান ছিল। দুজনেরই বিয়ে হয়ে গেছে। বড় বৌমার নাম কবিতা, আর ছোট বৌমা রিনা। একসময় এই বাড়িতেই হাসির রোল উঠত, কিন্তু এখন পরিবেশটা পুরো বদলে গেছে। সেদিন দুপুর প্রায় 12টা নাগাদ বাড়ির দরজা খুলল। ভিতরে ঢুকলো আরতি, শান্তি দেবীর মেয়ে। বিয়ের পর সে দেরাদুনে থাকে এবং বহু মাস পর বাপের বাড়িতে এসছে। হাতে ব্যাগ, মুখে মায়ের সঙ্গে দেখা করার আনন্দ। কিন্তু ঘরে ঢুকতেই তার কানে ভেসে এলো এক প্রবল কাশির শব্দ। আরতির বুকটা ধক করে উঠল। সে ব্যাগটা সেখানেই রেখে দৌড়ে ঘরে গেল। শান্তি দেবী খাটে বসে এক টানা কাশছিলেন। পাশে রাখা পানির গ্লাসটাও খালি পড়েছিল। মা, কি হয়েছে? ওষুধ খেয়েছো? আরতি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল। শান্তি দেবী কষ্ট করে এক চুমুক জল খেয়ে বললেন, ওষুধ কিভাবে খাবো বলতো মা, এখনো তো রান্নাই হয়নি। আরতি হতভম্ব হয়ে গেল। এখনো রান্না হয়নি? দুপুর তো হয়ে গেছে। সে কিছুই বুঝতে পারছিল না। তাড়াতাড়ি বড় বৌমা কবিতার ঘরের বাইরে গিয়ে ডাকলো, বৌদি, এখনো ঘুমাচ্ছ? মাকে ওষুধ খেতে হবে, রান্না হলো না কেন? ভিতর থেকে ধীর গলায় উত্তর এলো, দিদি, আমার মাথাটা খুব ব্যথা করছে, আজ আমার পক্ষে হবে না। এরপর আরতি কিছু না বলে ছোট বৌমা রিনার ঘরে গেল। রিনা বৌদি, মায়ের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, কিছু রান্না করে দাও। রিনা পাশ ফিরতে ফিরতে বলল, দিদি, আমার পেটটা খুব ব্যথা, আজ আমার দ্বারাও হবে না। দুজনের উত্তর শুনে আরতির মনটা ভারী হয়ে গেল। সে বুঝে গেল এটা প্রথমবার নয়। চুপচাপ রান্নাঘরে গিয়ে সে তাড়াতাড়ি ডাল ভাত করলো, তরকারি গরম করলো এবং মায়ের কাছে নিয়ে এলো। নিজের হাতে খাইয়ে তারপরে ওষুধ দিল। শান্তি দেবীর চোখে জল চলে এলো। বলেছিলাম না মা, এসব ব্যাপারে জড়াস না, এরা আর বদলাবে না। যখন নিজেদের খিদে পায় তখনই শুধু রান্না করে। আমার জন্য তো যখন ওদের স্বামীরা বাড়িতে থাকে তখনই শুধু রান্না হয়। আরতি কিছু বলল না, শুধু মায়ের পাশে বসে রইল। তার মনে হচ্ছিল তার বাপের বাড়িটা আর আগের মতো নেই। পুরো দিন কেটে গেল, কিন্তু কবিতা আর রিনা নিজেদের ঘর থেকে বেরোলো না। সন্ধ্যা প্রায় 7টা নাগাদ অমিত আর সমীর বাড়ি ফিরল। আরতিকে দেখে তারা খুশি হয়ে উঠল। আরে দিদি, আজ থেকে যাও না, অমিত বলল। হ্যাঁ দিদি, আজ এখানেই থাকো, সমীরও বলল। আরতি মায়ের দিকে তাকালো। শান্তি দেবী ধীরে বললেন, কেন থাকতে বলছো? দুপুর থেকে এসেছে, রান্নাটাও তো ওই করেছে, তোমাদের বউদের তো সময়ই হলো না। অমিত আর সমীর দুজনই চমকে উঠল। মানে, কবিতা বেরোয়নি? অমিত জিজ্ঞাসা করল। আর রিনা? সমীরও প্রশ্ন করল। শান্তি দেবী সব খুলে বললেন। দুই ভাইয়ের মুখের ভাব বদলে গেল। অমিত উঁচু গলায় কবিতাকে ডাকলো, সমীরও রিনাকে ডাকলো। দুজনই ঘর থেকে বেরিয়ে এলো। প্রথমে অজুহাত দিল, তারপর একে অপরের ঘাড়ে দোষ চাপাতে লাগলো। কিছুক্ষণের মধ্যে কথা বাড়ল। কবিতা বলে উঠল, আর কতদিন একা সব সামলাবো, আলাদা থাকলেই ভালো। রিনাও পিছিয়ে রইল না, ঠিকই বলেছ, রোজ রোজ ঝগড়ার চেয়ে ভাগ বাটোয়ারা করে নিলেই তো ভালো। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আরতির বুক কেঁপে উঠল। সে ভেবেছিল আজ মায়ের সঙ্গে শান্তিতে কিছুটা সময় কাটাবে, কিন্তু এখানে তো সংসার ভাঙার পরিস্থিতি। শান্তি দেবীর চোখে জল এসে গেল। অমিত আর সমীর একে অপরের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই অমিত গভীর শ্বাস নিয়ে বলল, যদি তোমরা আলাদা হতেই চাও তাহলে ঠিক আছে। অমিতের মুখে এই কথা শুনে সবাই যেন স্তব্ধ হয়ে গেল।
শান্তিদেবী অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। বাবা, কি বলছিস এসব? অন্তত আমাকে স্বস্তিতে থাকতে দে। সমীরও অবাক হয়ে বলল, দাদা, তুমি সত্যি আলাদা হওয়ার কথা মেনে নিচ্ছ? কিন্তু অমিতের মুখ ছিল শান্ত। সে সমীরের দিকে তাকিয়ে হালকা একটা ইশারা করল। সেই ইশারা শুধু সমীর আর শান্তিদেবী বুঝতে পারলেন। সমীরও গম্ভীর গলায় বলল, যদি ওরা আলাদাই থাকতে চায় তাহলে আমাদেরও আপত্তি নেই। কবিতা আর রিনার মুখে চাপা আনন্দ ফুটে উঠল। এটাই ভালো হবে, কবিতা বলল। রিনাও সায় দিল, সবার ভালো হবে এতে। আরতি এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল। এত বছরের সম্পর্ক এত সহজে ভেঙে যেতে পারে, সে বিশ্বাস করতে পারছিল না। অমিত বলল, ঠিক আছে, কালই উকিলের সঙ্গে দেখা করব, সব পরিষ্কারভাবে ভাগ করে নেওয়া হবে। সেই রাতে কেউ ঠিকমতো ঘুমাতে পারল না। পরের দিন সকালে অমিত আর সমীর বলল, মা, আমাদের সঙ্গে চলো। শান্তিদেবী কিছু জিজ্ঞাসা করলেন না। তিনি বুঝে গিয়েছিলেন ছেলেদের মাথায় কিছু একটা নিশ্চয়ই পরিকল্পনা চলছে। আরতিও সঙ্গে গেল। তিনজন শহরের এক উকিলের কাছে গেল। অনেকক্ষণ আলোচনা হলো, কাগজপত্র তৈরি হলো, শর্ত লেখা হলো। প্রায় 3 ঘন্টা পর তারা বাড়ি ফিরল। কবিতা আর রিনা দুজনই দরজার কাছে দাঁড়িয়েছিল। দুজনের মুখেই কৌতূহল। কি হলো? কবিতা জিজ্ঞাসা করল। ভাগ কিভাবে হলো? রিনা তাড়াতাড়ি জানতে চাইল। সবাই বসার ঘরে বসল। অমিত শান্ত গলায় বলল, বাড়ি 3 ভাগে ভাগ হয়েছে। 3 ভাগ? দুজনে একসঙ্গে বলে উঠল। সমীর বলল, উপরের তলায় 2 সমান অংশ, একটা আমাদের, একটা তোমাদের। দুজনই মন দিয়ে শুনছিল। অমিত আবার বলল, আর নিচের অংশ পুরো মায়ের নামে থাকবে। কবিতার মুখে রং উড়ে গেল। মায়ের নামে কেন? রিনাও ঘাবড়ে গেল। বাড়ি তো 2 ভাগ হওয়ার কথা। সমীর শান্ত গলায় বলল, কারণ এটা মায়ের ইচ্ছে। শুধু বাড়িই নয়, হাইওয়ের পাশে যে জমিটা আছে সেটাও মায়ের নামে থাকবে। এই কথা শুনে দুজনই স্তব্ধ। জমিটার মূল্য অনেক, সেটা সবাই জানত। কবিতা ধীরে বলল, কিন্তু ওই জমিটা তো। অমিত কথা কেটে বলল, জমিটা মায়ের, আর মা ঠিক করেছেন যে তার সেবা করবে সেই অংশটা পাবে। ঘরে আবার নীরবতা নেমে এলো। শান্তিদেবী চুপচাপ বসেছিলেন, মুখে হালকা হাসি। রিনা সাহস করে জিজ্ঞাসা করল, মানে? সমীর বলল, মানেটা খুব সহজ। মা কারুর সঙ্গে থাকতে বাধ্য নন। যে বউ তাকে সময় মতো খাবার, ওষুধ আর সম্মান দেবে, মা খুশি হয়ে সব কিছু তার নামে করে দেবে। এই কথা শুনে 2 বৌমার মুখের হাসি মিলিয়ে গেল। আরতি বুঝে গেল খেলার মোড় ঘুরে গেছে। কবিতা তাড়াতাড়ি বলল, আমাদের থাকতে মা একা থাকবেন কিভাবে? আমি ওকে নিজের কাছেই রাখবো। রিনা সঙ্গে সঙ্গে বলল, না, মা আমাদের সঙ্গেই থাকবেন, আমিও তো এই বাড়ির বউ। আবার দুজনের মধ্যে তর্ক শুরু হলো। অমিত গম্ভীর স্বরে বলল, সিদ্ধান্ত মায়ের। শান্তিদেবী প্রথমবার সরাসরি 2 বৌমার দিকে তাকিয়ে বললেন, যদি সত্যিই আমার সেবা করতে চাও তাহলে আগে বলো, তোমরা কি একসঙ্গে থেকে দায়িত্ব পালন করতে পারবে? দুজনই চুপ। শান্তিদেবী ধীরে কিন্তু স্পষ্ট স্বরে বললেন, যদি আমার একটা কথা মানো, সব ঠিক হয়ে যাবে। সবাই তার দিকে তাকিয়ে রইল। কবিতা আর রিনা একসঙ্গে বলল, বলুন মা, আমরা মানব। শান্তিদেবী বললেন, ঝগড়ার শুরুটা তো রান্না দিয়ে, তাই আলাদা না হয়ে একসঙ্গে থেকো, কাজ ভাগ করে নাও। একবেলার দায়িত্ব বড় বৌমার, আরেক বেলার ছোট বৌমার। কোনো অজুহাত নয়, কোনো ঝগড়া নয়। ঘরে কিছুক্ষণ নীরবতা। তারপর অমিত বলল, মা ভুল বলছেন না। সমীরও বলল, আলাদা হলেও তো রান্নাটা করতেই হবে, তাহলে একসঙ্গে থাকলে সমস্যা কোথায়? কবিতা ধীরে বলল, যদি কাজ পরিষ্কারভাবে ভাগ হয় তাহলে আমার আপত্তি নেই। রিনাও বলল, আমারও না, আমি একবেলার পুরো দায়িত্ব নেব। শান্তিদেবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি বললেন, সকালবেলার নাস্তা আর চাটা কবিতা করবে, আর দুপুরের আর রাতের রান্না করবে রিনা, আর ওষুধের সময় কখনো মিস হবে না। দুজনই মাথা নাড়ল।
সেদিন থেকেই বাড়িতে নতুন নিয়ম চালু হলো। পরের দিন সকালে কবিতা সময় মতো উঠে খাবার বানালো, চা দিল, শান্তি দেবীকে ওষুধও খাইয়ে দিল। দূর থেকে রিনা সব দেখলো। দুপুরে সে রান্না করলো, সুন্দর করে থালা সাজিয়ে মায়ের সামনে রাখলো, সময় মতো ওষুধও দিল। প্রথম দিন সব ঠিকঠাক চলল। দ্বিতীয় দিন আরও ভালো হলো। খাবারের স্বাদ বাড়ল, কথায় মিষ্টতা এলো। তবে মনের মধ্যে দুজনেরই একটাই প্রশ্ন, মা কার উপর বেশি খুশি হবেন? তৃতীয় দিন কবিতা শান্তিদেবীর ঘর পরিষ্কার করল। সন্ধ্যায় রিনা তাকে হাঁটতে নিয়ে গেল। বাড়ির পরিবেশ বদলাতে শুরু করলো। এক রাতে সমীর অমিতকে বলল, দাদা, মনে হচ্ছে পরিকল্পনাটা কাজ করেছে। অমিত হেসে বলল, মায়ের কষ্ট দেখে চুপ থাকতে পারিনি। লোভ থেকেই হোক, যদি দায়িত্ববোধ শেখে তাতেই লাভ। আরতি আরও দুদিন থেকে গেল। সে দেখল মায়ের মুখে আগের সেই ক্লান্তিটা নেই। এক সন্ধ্যায় কবিতা চা নিয়ে এলে শান্তিদেবী বললেন, বৌমা, আজ চাটা খুব ভালো হয়েছে। কবিতার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। রাতে রিনা খাবার নিয়ে এলে শান্তিদেবী বললেন, ডালটা খুব সুস্বাদু হয়েছে। রিনাও খুশিতে ভরে উঠল। ধীরে ধীরে প্রতিযোগিতা সেবায় বদলে গেল। এখন তারা শুধু জমির জন্য নয়, বরং মায়ের প্রশংসা পাওয়ার জন্যও কাজ করছিল। বাড়িতে ঝগড়ার জায়গায় এখন কথাবার্তা আর বোঝাপড়া শুরু হয়েছে। এক সপ্তাহ পরে পাড়ার এক মহিলা বাড়িতে এসে শান্তিদেবীকে জিজ্ঞাসা করলেন, এখন শরীর কেমন আছে? শান্তিদেবী হেসে বললেন, এখন তো দুই বৌমাই এত যত্ন করে যে অভিযোগ করার কোনো সুযোগই পাই না। কবিতা আর রিনা একে অপরের দিকে তাকালো। প্রথমবার তাদের চোখে একটুখানি হাসি ফুটে উঠল। আরতি সব দেখে খুব তৃপ্তি পেল। তার মনে হলো তার বাপের বাড়িটা সত্যি আবার বেঁচে উঠেছে। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। কারণ যতদিন মনে আশা থাকে ততদিন সেবা করা সহজ। আর একদিন হঠাৎ শান্তাদেবী দুই বৌমাকে নিজের কাছে ডেকে বললেন, আজ তোমাদের একটা জরুরি কথা বলতে চাই। শান্তিদেবীর কথা শুনে কবিতা আর রিনা দেরি না করে তার ঘরে এসে চুপচাপ বসে পড়ল। অমিত, সমীর আর আরতি তার পাশে এসে বসল। ঘরে মৃদু আলো জ্বলছিল, কিন্তু পরিবেশটা একটু ভারী লাগছিল। কেউ বুঝতে পারছিল না মা কি বলতে চলেছেন। দুই বৌমার মনেই অজানা ভয়। তাদের আশঙ্কা হচ্ছিল মা হয়তো সত্যিই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। গত কয়েকদিনে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, তবুও মনের মধ্যে অনিশ্চয়তা রয়ে গিয়েছিল। শান্তিদেবী বললেন, তোমরা দুজন গত কয়েকদিনে আমার খুব যত্ন নিচ্ছ। সময় মতো খাবার পাচ্ছি, ওষুধ কখনো বাদ পড়ছে না, ঘরদোরও পরিষ্কার থাকছে। বাড়ির এই পরিবর্তন দেখে আমার ভালো লাগছে। কবিতা আর রিনার মুখে আশার ঝলক ফুটে উঠল। তারা ভাবল হয়তো আজ মা কিছু সিদ্ধান্ত জানাবেন। কিন্তু শান্তিদেবী আবার বললেন, আমি তোমাদের একটা কথা পরিষ্কার করে বলতে চাই। এখনও আমি কোনো সিদ্ধান্ত নেইনি, আর তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবও না। দুই বৌমা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ছিল অনেক প্রশ্ন, কিন্তু তারা কিছু বলল না। অমিত আর সমীর নিশ্চুপ বসে সব শুনছিল। তারা জানতো আজ মা মনের কথা খুলে বলবেন। শান্তিদেবী এবার দৃঢ় স্বরে বললেন, যেদিন আমার পুরো বিশ্বাস হবে যে তোমরা সত্যিই কোনো লোভ ছাড়া একসঙ্গে থাকতে পারবে, সেদিনই আমি সিদ্ধান্ত নেব। কিন্তু যদি আবার রান্না নিয়ে ঝগড়া হয় বা আমাকে অবহেলা করা হয়, তাহলে সব কিছু আরতির নামে লিখে দিব। এটা ভালো করে মনে রেখো। এই কথা শুনে দুই বৌমার মুখের রং বদলে গেল। তাদের মনে শুধু জমির লোভ ছিল না, বরং দায়িত্ববোধও জন্ম নিতে শুরু করেছে তাদের মনে। রিনা ধীরে বলল, মা, আর কখনো এমন হবে না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। কবিতা মাথা নিচু করে বলল, আমাদের ক্ষমা করে দিন মা, এবার থেকে অভিযোগের আর সুযোগই দেব না। শান্তিদেবী সরাসরি প্রশ্ন করলেন, তোমরা কি সত্যিই একসঙ্গে থাকতে পারবে, জমি আর ভাগ বাটোয়ারার ব্যাপারে না ভেবে? সবাই চুপ। তারপরে কবিতা গভীর শ্বাস নিয়ে বলল, আমরা চেষ্টা করব। রিনাও মাথা নেড়ে বলল, হ্যাঁ, এবার থেকে একসঙ্গেই সংসার সামলাবো। সেদিনের পর থেকে বাড়িতে আরও একটা বড় পরিবর্তন দেখা গেল।
এবার কাজগুলো আর শুধু দেখাশোনার জন্য হচ্ছিল না, দুজনে বসে নিজেদের দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করে নিল। সকালে চা জলখাবারের দায়িত্ব কবিতার, দুপুর আর রাতের রান্নার দায়িত্ব রিনার। সপ্তাহে একদিন দুজনে মিলে পুরো বাড়ি পরিষ্কার করবে। আর ওষুধের সময় মনে রাখার জন্য মোবাইলে অ্যালার্মও সেট করা হলো। অমিত স্বস্তির শ্বাস নিয়ে বলল, এবার আর ছোটোখাটো ব্যাপারে আমাদের মনে করিয়ে দিতে হবে না। সমীরও হেসে বলল, হ্যাঁ, যখন মানুষ নিজে থেকেই দায়িত্ব বুঝে যায় তখন আর বোঝানোর দরকার পড়ে না। পরের দিন আরতি তার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। যাওয়ার আগে সে মায়ের পাশে বসে বলল, এখন তুমি আর একা নও মা, সব ঠিক হয়ে গেছে। শান্তিদেবী স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বললেন, এখন আমার মনটা শান্ত। আমার ছেলেরা বুদ্ধিমানের কাজ করেছে, আর বৌমারাও বুঝে গেছে সংসার কিভাবে চলে। আরতি ভাইদের দিকে তাকিয়ে বুঝতে পারল, আলাদা হওয়ার কথা মেনে নেওয়াটা ছিল শুধু একটা কৌশল, পরিবারটাকে ভাঙার হাত থেকে বাঁচানোর জন্য। কয়েক সপ্তাহের মধ্যেই পরিবেশ পুরো বদলে গেল। সকালে রান্নাঘরে এখন দুই বৌমাকে একসঙ্গে কাজ করতে দেখা যায়। একজন সবজি কাটছে, অন্যজন রুটি বেলছে। এখন আর তর্ক নেই, আছে তালমিল। সন্ধ্যায় চায়ের সময় শান্তিদেবীর ঘর থেকে হাসির শব্দ ভেসে আসছে। বাড়ির পুরনো আন্তরিকতা ফিরে আসছে। একদিন পাড়ার এক মহিলা জিজ্ঞাসা করলেন, শুনেছিলাম তো বাড়ি ভাগ হয়ে যাবে। অমিত মুচকি হেসে বলল, এখন সব ঠিক আছে। সমীর মায়ের দিকে তাকিয়ে বলল, যেখানে বোঝাপড়া থাকে সেখানে ভাগাভাগির দরকার পড়ে না। কবিতা আর রিনা কথাটা শুনল, দুজনেই একে অপরের দিকে তাকালো। এইবার তাদের চোখে প্রতিযোগিতা নয়, সহযোগিতার ছাপ। সেদিন সন্ধ্যায় উঠোনে সবাই একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে। শান্তিদেবী হেসে বললেন, জমি জমার চেয়ে আমার কাছে অনেক বড় সুখ হলো, আমার সংসারটা বেঁচে গেছে, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। অমিত আর সমীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ কিছু সিদ্ধান্ত কাগজে লেখা হয় না, হৃদয়ে লেখা হয়। একদিন শান্তিদেবী দুই ছেলেকে একান্তে ডেকে বললেন, এবার সময় হয়েছে তোমাদেরকে আমার আসল সিদ্ধান্তটা জানানোর। অমিত আর সমীর চুপচাপ এসে তার পাশে বসল। বাইরে উঠোনে বাসন রাখার মৃদু শব্দ ভেসে আসছে। কবিতা আর রিনা রান্নাঘরের কাজ গুছিয়ে নিচ্ছে। শান্তিদেবী ধীরে কিন্তু স্পষ্ট স্বরে বললেন, যেদিন তোমরা আমাকে উকিলের কাছে নিয়ে গিয়েছিলে সেদিনই আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তখনই বুঝেছিলাম জমি বা বাড়ির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার পরিবার। তিনি আরও বললেন, কাগজপত্র বানানো হয়েছিল ঠিকই যাতে তোমাদের পরিকল্পনা সফল হয়, কিন্তু আমি কারোর নামে কিছু করিনি। অমিত আর সমীর একে অপরের দিকে তাকালো। তারা আন্দাজ করেছিল, কিন্তু মায়ের মুখে শুনে নিশ্চিন্ত হলো। শান্তিদেবী বললেন, আমি উকিলকে স্পষ্ট বলেছিলাম, যতদিন আমি বেঁচে আছি সব কিছু আমার নামেই থাকবে, আর আমার পরে তোমরা দুজন সমান ভাগে ভাগ করে নেবে। কারুর কম হবে না, কারুর বেশিও হবে না। সমীরের চোখ ভিজে উঠল। মা, তুমি একদম ঠিক করেছ। সেদিন যদি সত্যি জমি দিয়ে দিতে তাহলে হয়তো আমরা সবাই ছড়িয়ে পড়তাম। শান্তিদেবী মৃদু হেসে বললেন, জমি দিয়ে যদি সংসারটাই ভেঙে যেত তাহলে সেই জমির কি মূল্য থাকতো? আমি লোভ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সংসার সামলাতে চেয়েছিলাম। অমিত আবেগ ভরা গলায় বলল, মা, তোমার বুদ্ধির জন্যই সবটা বেঁচে গেল। মা মাথা নেড়ে বললেন, না বাবা, আসল বুদ্ধিমত্তা তোমরা দেখিয়েছ। সেদিন যদি রাগের মাথায় সত্যিই আলাদা হয়ে যেতে তাহলে আজ এই বাড়ি চার টুকরো হয়ে যেত। কখনো কখনো একটু নরম হওয়াই সবচেয়ে বড় জয়। ঠিক তখনই দরজায় মৃদু শব্দ হলো। কবিতা আর রিনা চুপচাপ দাঁড়িয়েছিল। সম্ভবত তারা মায়ের শেষ কথাগুলো শুনে ফেলেছিল। তাদের মুখে আর লোভের ছাপ নেই, আছে শুধু লজ্জা আর আপনত্ব। কবিতা ধীরে ঘরে ঢুকে বলল, মা, আজ আমরা সত্যিই সবটা জেনে গেলাম। আপনি যা করেছেন আমাদের ভালোর জন্যই করেছেন। রিনার গলাও কেঁপে উঠল, আমাদের জমি চাই না মা, শুধু এই সংসারটা আর আপনার আশীর্বাদটাই চাই। শান্তিদেবী দুজনকে কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন,
যদি সত্যিই এই সংসারটা চাও তাহলে এটাকে আগলে রেখো। সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু তা ধরে রাখা সবচেয়ে কঠিন কাজ। তিনি আরও বললেন, গত কয়েকদিনে তোমরা যে পরিবর্তন দেখিয়েছ সেটাই আমার সবচেয়ে বড় পাওনা। জমি তো কালও থাকবে, কিন্তু সংসার ভেঙে গেলে কিছুই থাকবে না। কবিতার চোখে অনুশোচনার ছাপ স্পষ্ট। সে বলল, আমার ভুল হয়েছিল মা, আমি বুঝতে পারিনি ছোট একটা বিষয় এত বড় রূপ নিয়ে নিতে পারে। রিনাও বলল, এবার আর কখনো এমন হবে না, আমরা একসঙ্গে সংসার সামলাবো। অমিত হেসে পরিবেশটা হালকা করলো। তাহলে ভাগাভাগির প্রসঙ্গটা এখানেই শেষ? সমীর হেসে বলল, এখন যদি ঝগড়া হয় তাহলে তো শুধু এই নিয়েই হবে, চা কে বানাবে আর কে কম চিনি দেবে। ঘর জুড়ে হালকা হাসির রোল উঠল। অনেক দিন পর সবাই প্রাণ খুলে হাসল। সেদিন আরতিও আবার বাপের বাড়ি এসেছিল। এই দৃশ্য দেখে তার চোখ ভিজে উঠল। তার মনে হলো তার শৈশবের সেই পুরনো বাড়িটা যেন আবার ফিরে এসেছে। সে মায়ের পাশে বসে বলল, এখন আমার বাপের বাড়িটা আবার আগের মতো লাগছে, এখানে আসতে আর ভয় লাগবে না। সন্ধ্যায় সবাই উঠোনে একসঙ্গে বসেছিল। এইবার চা বানিয়েছে কবিতা আর জলখাবার বানিয়েছে রিনা। কোনো কথা না বলেও দুজন দুজনকে সাহায্য করছে। এখন আর তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই, আছে সহযোগিতা। শান্তিদেবী আকাশের দিকে তাকিয়ে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। তিনি ভাবলেন, সন্তানদের শেখাতে সবসময় কঠোরতা লাগে না, কখনো কখনো ধৈর্য আর বুদ্ধিমত্তাই যথেষ্ট। ঠিক সময় নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত পুরো পরিবারকে বাঁচিয়ে দিতে পারে। কয়েক মাস পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। এখন আর ওষুধের সময় ভুল হয় না, খাবার নিয়েও কোনো অশান্তি নেই। সকালে রান্নাঘরে হাসির শব্দ শোনা যায়, সন্ধ্যার উঠোনে সবাই মিলে আড্ডা দেয়। বাড়ি আর বাড়ির মানুষগুলো একই আছে, বদলেছে শুধু তাদের দৃষ্টিভঙ্গি আর চিন্তাভাবনা। সত্যিটা হলো, একটুখানি বুদ্ধিমত্তাই একটা বড় ভাঙন ঠেকিয়ে দিয়েছিল। এভাবেই হরিদ্বারের সেই বাড়ি ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা পেল, কারণ সেখানে লোভের চেয়ে সম্পর্কের মূল্য বেশি বোঝা হয়েছিল। আর এই বুদ্ধিমত্তাই পরিবারটাকে আবার একসূত্রে গেঁথে দিয়েছিল। বন্ধুরা, এই গল্পের শিক্ষাটা খুব সহজ। পরিবার জমি জমা আর টাকা দিয়ে নয়, বরং বোঝাপড়া আর দায়িত্ববোধ দিয়ে টিকে থাকে। ছোটোখাটো সমস্যাকে যদি সময় মতো সামলানো যায় তাহলে বড় ভাঙন এড়ানো সম্ভব। লোভ কিছুক্ষণের জন্য সুখ দিতে পারে, কিন্তু সত্যিকারের সেবা আর সম্মানই একটা সংসারকে ধরে রাখে। যখন আমরা আমার আর তোমার ছেড়ে দিয়ে আমাদের ভাবতে শিখি, তখনই একটা বাড়ি সত্যিকারের ঘর হয়ে ওঠে। এবার আপনিই বলুন, আপনি যদি অমিত আর সমীরের জায়গায় থাকতেন কি করতেন? আপনিও কি বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলাতেন, নাকি রাগের মাথায় আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতেন? আর যদি কবিতা বা রিনার জায়গায় থাকতেন তাহলে কি জমির লোভে সংসার ভাঙতে দিতেন, নাকি সময় থাকতে নিজের ভুল স্বীকার করতেন? আপনার মতামত অবশ্যই জানাবেন। আর যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, যাতে আরও মানুষ এই গল্প থেকে শিক্ষা নিতে পারে। এমনই হৃদয়স্পর্শী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে। ততদিন নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।